ব্রাজিলের দারুণ জয়, মেক্সিকোর দুর্দান্ত পারফরমেন্স আর কয়েকটি দলের বাদ পড়ার শঙ্কা সব মিলিয়ে জমে উঠেছে বিশ্বকাপের লড়াই। নকআউট পর্বের দৌড়ে কে এগিয়ে কে পিছিয়ে, সেই সব খবর নিয়ে সমকাল বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তিন্নি অধিকারী, আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তাকক্ষে। ধন্যবাদ আপনাকে। ব্রাজিল তো ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারালো, ভিনিসিয়াসের জোড়া গোল, আর মাঠে নেইমার বদলি হিসেবে নেমেছে। তো গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে ব্রাজিলের পারফরমেন্স আসলে কেমন ছিল? অসাধারণ। প্রথম ম্যাচে যে ব্রাজিলকে আমরা দেখেছি একটু ছন্ন ছাড়া মনে হয়েছে, তাদের যে ডিসিপ্লিন ওয়াইজ খেলা সেই জায়গাতে তারা আপ টু দ্য মার্ক ছিল না একটু, তো এই কারণে মরক্কোর বিপক্ষে তারা ড্র করেছে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট 1-1 গোলে। কিন্তু আপনি যদি পরবর্তীতে সেকেন্ড ম্যাচ দেখেন, সেকেন্ড ম্যাচের ফার্স্ট হাফ তারা অসাধারণ গেম খেলেছে, তারা অ্যাটাকিং ফুটবল খেলেছে, পাসিং ফুটবল খেলেছে, যেটা সৌন্দর্য ছিল এবং তারা সেখানে গোল বের করে নিয়েছে। পরবর্তীতে সেকেন্ড হাফে তারা একটু, যেহেতু মার্জিনটা ভালো ছিল জয়ের, সেহেতু সেকেন্ড হাফে গিয়ে তারা একটু চেষ্টা করেছে যে তাদের ডিফেন্স লাইনটাকে কীভাবে প্রোটেক্ট করা যায় সেই প্র্যাকটিসটা করে নেওয়া, এবং মিডফিল্ডে কীভাবে তারা প্রতিপক্ষের আক্রমণকে প্রতিহত করবে সেই প্র্যাকটিসটা তারা করেছে। ইট ইস এ স্ট্র্যাটেজি। তো সেই জায়গা থেকে এসে ফাইনাল গেম, যেটা আমরা বলি যে একেবারে গ্রুপ পর্বের শেষ খেলাটা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে। এই গ্রুপের মধ্যে মরক্কো আর স্কটল্যান্ড হলো সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল ব্রাজিলের জন্য। সেই জায়গায় তারা স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে জিতেছে এবং খুব ভালো ফুটবল খেলেছে। আমরা দেখেছি যে আপনার অল আউট যেমন খেলা বলে যে সেটা পাসিং ফুটবল যেমন ছিল, তেমনি আপনার ডিফেন্সিভ যেটা আমরা বলি মিডফিল্ডে তার প্রোটেক্ট করা, প্রতিহত করা প্রতিপক্ষের যে প্লেয়ার ওরা অ্যাটাক করে সেই জায়গায় বল দখলের কিন্তু দুই দলই কিন্তু লড়াই কম করেনি, সমানে সমানে গেছে। কিন্তু ব্রাজিল যেটা করেছে সেটা হলো তাদের পাসিং ফুটবলটা অনেক ভালো খেলেছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে ফিনিশিংয়ে তাদের অনেকগুলো মিস হয়েছে, যেটা ভিনিসিয়াস কিছুটা সেলফিশ মনে হয়েছে আমার কাছে। তিনি গোল করেছে দুটা, কিন্তু তিনি কিছুটা সেলফিশ ছিলেন, অনেক পাস দিয়ে দিতে পারতেন, সেটা না করে তিনি গোল পোস্টে শট নিয়েছেন। আবার আমরা দেখছি থমাসকে দেখেছি যে তিনিও এরকম দুই একটা শট নিয়েছেন এলোমেলো। তো এই জায়গাগুলো যদি অতটুকু সেলফিশ না হতে তাহলে হয়তো আরও গোল হওয়ার চান্স থাকতো। হয়তো চান্স নিয়েছেন যে আরও গোল বাড়িয়ে নেওয়া, কিংবা তার ওই চান্সগুলো তাকে হয়তো পারফেকশনের দিকে নিয়ে যাবে, এমন হতে পারে। কিন্তু এই সেলফিশগুলি না হলেও তারা ভালো করবেন, আরও ভালো করবেন। কোনো ম্যাচ আসবে যে একেবারে আপনি জানেন যে এটা মারলে হয়তো গোল হবে, কিন্তু তা আপনার থেকে যখন বেটার পজিশনে কেউ থাকবে তখন তার কাছে বলটা ডেলিভার দেওয়া উত্তম। যেটা আমরা দেখেছি এমবাপ্পেকে পাস দিয়েছিলেন আপনার ওসমান দেমবেলে। তো উনি যে পাসটা দিয়েছেন, উনি চাইলে কিন্তু গোল পোস্টে মারতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি দিয়ে দিয়েছেন এমবাপ্পেকে। তো এরকম অনেক সময় বেটার পজিশনে যে থাকবে তাকে বলটা ডেলিভার করতে হবে। এই ভিনিসিয়াস আশা করি তিনি যে মাপের প্লেয়ার, তাকে দেখছি ব্রাজিল দলের হয়ে অসাধারণ ফুটবল খেলছেন এবং তিনি একটা এই বিশ্বকাপের একজন তারকা। যদি তার দল ক্যারি থ্রো করতে পারে মানে শেষ পর্যন্ত, তাহলে তিনি এই বিশ্বকাপের অন্যতম বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। বিশ্বে যেমন মেসি নেইমাররা চলে যাওয়ার পরে তারাই হবেন আসলে লিডিং পজিশনে। তার মধ্যে হয়তো অত লম্বা বা অত ফিগারওয়ালা প্লেয়ার না, কিন্তু তার মধ্যে ক্ষিপ্রতা আছে। তিনি ডজ দিতে পারেন, বল হোল্ড করতে পারেন এবং ইনস্ট্যান্ট থেমে যেতে পারেন। দ্যাট ইজ দ্য বিগ, একজন প্লেয়ারের সব এর থেকে ভালো কুইক ডিসিশন নিতে পারে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। ওখানে পাকওয়েতারা যারা রয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন, কিংবা ওখানে ব্রুনো আছেন, তারাও কিন্তু অনেক ভালো ডেলিভারি, তাদের ইমপ্রুভমেন্টটা প্রশংসনীয়। এবং যেভাবে ইমপ্রুভ করেছেন যে আপনার বল নিচ থেকে নিয়ে এসে মিডল মাঠে কন্ট্রোল করা এবং সেটাকে আবার ফরওয়ার্ডদের কাছে ডেলিভার দেওয়া। আমরা বনুকে দেখেছি, দুটো গোলের উৎস ছিলেন তিনি। এবং এইভাবে বল ডেলিভারি দেওয়া এবং গোল বানিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চটা ঢেলে দেওয়া, সেটা কিন্তু একটা বড় একটা টিমকে অনেক বেশি উজ্জীবিত করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি প্রতিহত করবেন প্রতিপক্ষকে মাঝ মাঠে, সেটাই হলো সবচেয়ে একটা অ্যাটাকিং যেমন বেস্ট ডিফেন্স, আবার ডিফেন্সের প্রতিরোধ যদি মাঝখানে হয়ে যায় তাহলে ডিফেন্সের উপর চাপটা কমে যায়, তখন গোলকিপারও ভালো থাকে। আমরা গোলকিপারকেও দেখেছি খুব ভালো কয়েকটা সেভ করেছে, যেটা নিশ্চিত গোলও বাঁচিয়েছে। সব মিলিয়ে আসলে ব্রাজিল ছিল ছন্দময়, এবং যে ব্রাজিলকে মানুষ দেখতে চায় সেই ব্রাজিলই ছিল। সবচেয়ে বড় কোচ যেটা করেছেন শেষের দিকে এসে আপনার পুরো সেট আপটাই চেঞ্জ করে দিয়েছিলেন অলমোস্ট। মানে যারা অ্যাটাকিং লাইনে ছিলেন মিডফিল্ডের, এদেরকে যারা বেঞ্চে থাকেন সবসময় তাদেরকে নামিয়েছিলেন এবং তারা কিন্তু মোটামুটি ভালোই খেলেছেন। এনরিককে আমরা দেখেছি, এনরিক সুযোগ পেয়েছিলেন, গোল করতে পারেননি। আবার আপনার যদি কথা চিন্তা করেন, ফরওয়ার্ড লাইনে নেইমার যে নামলেন অনেক দিন পরে, 9 মাস 58 দিন পরে বোধহয় মাঠে নামলেন। এই যে আর লম্বা সময় মাঠে না থাকা, না খেলা, শুধুমাত্র প্র্যাকটিসের উপর নির্ভর করে একটা বিশ্বকাপের মতো মঞ্চে নামা,
কেবলমাত্র সেই সব প্লেয়ারদেরকেই নামায় একটা টিম যারা আসলে এক্সট্রা ক্যালিবার সম্পন্ন, যাদের অনেক প্রতিভা রয়েছে, যারা ইন্টারন্যাশনালি মেসি পরে আপনার মেসি রোনালদোর পরেই তো আসলে নেইমার আলোচনায়, তো তাদের মতো প্লেয়ারকে আসলে বসিয়ে রাখে না, যদি ফিট থাকে তাহলে বসিয়ে রাখে না। তারা অনেক সেন্সিবল হন এবং তারা অনেক ভালো ফুটবল খেলেন যে কোনো মুহূর্তে, যে কোনো কন্ডিশনে। হঠাৎ হয়তো খারাপ দিন যেতেই পারে যে কোনো মানুষের জন্য, কিন্তু নেইমাররা আউটস্ট্যান্ডিং। তো নেইমার অল্প সময় ছিল, ওই রকম ঝলক আমরা হয়তো বেশি দেখতে পারিনি, বাট তার যে সার্ভাইভ করা এই মিনিটগুলো এবং নিজেকে কোপ আপ করা, ইটস এ বিগ ফর ব্রাজিল। এবং নেক্সট গেমে আশা করা যায় তাদের অ্যাটাকিং লাইন যেরকম আছে, আমি শুধু রায়ানেরও খুব একটা ভালো মনে হয়। রায়ানকে মনে হচ্ছে যে এলোমেলো শট নেয়, তার লক্ষ্যে বল রাখাটা খুব ইম্পর্টেন্ট। রায়ানকে একটু চিন্তা করতে হবে, এই হলো বিষয় ব্রাজিল। আর মরক্কোর কথা যদি বলি, মরক্কো আবার কোশ্চেন করতেন, এটা হয় নিশ্চয়ই, কারণ এই গ্রুপে ছিল মরক্কো। একই ম্যাচে আসলে মরক্কো হাইতিকে 4-2 গোলে আসলে হারিয়ে দিয়েছে। তো এই মরক্কো যেটা হচ্ছে, এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট, কারণ তারা বিশ্ব র্যাঙ্কিংয়ে 6 নম্বরে ছিল, এখন হয়তো জাম্প করবে আরও। তো এই যে ধরেন এই মুহূর্তে যদি আপনার সেরা 6টা দল চিন্তা করেন, তাহলে তারা তারপরে ব্রাজিলের সাথে তারা গ্রুপে যেভাবে ম্যাচ খেলেছে, তারা কিন্তু কোনো ম্যাচ হারেনি, সবগুলো একটা ড্র করেছে, 2টো জিতেছে, স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে, আর এখানে তাহলে এই বিশ্বকাপে কি তারা আসলে ফেভারিটের তালিকায় থাকবে? অবভিয়াসলি ফেভারিটের তালিকায় থাকবে, কারণ হচ্ছে মরক্কো লাস্ট যে বিশ্বকাপটা হয়েছে 2022 সালে কাতারে, তারা সেমিফাইনাল খেলেছে। এবং এইবার তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো তাদের যে অ্যাটাকিং লাইন আছে, ফরওয়ার্ড লাইন, সেই ফরওয়ার্ড লাইনে গোল স্কোরার আছে, অনেকেই গোল করতে পারেন। প্রথম গোলটা যেমন করেছেন আপনার ওদের সবচেয়ে টপ প্লেয়ার ক্যাপ্টেন, তিনি করেছেন। তারপরে গিয়ে আপনার আয়ুব করেছেন গোল। আবার একটা নতুন ছেলে, ওর নামটা ভুলে গেলাম, আলী লামিম বা এরকম কিছু, তো ওর নামটা আমি ভুলে গিয়েছি বেসিক্যালি। তো উনি ওই তরুণ ছেলে, একেবারেই তরুণ, মাত্র হয়তো আমরা দেখলাম যে গোফটা উঠেছে এরকম একটা অবস্থা। তো সে খুব গোলটা এক সহজের জায়গায় পেয়ে গেছিলো বলে গোলটা হয়েছে। কিন্তু তার যে গোল করতে পারছে, 2বার পিছিয়ে পড়ে হাইতির সঙ্গে, প্রথমে পিছিয়ে পড়েছে, আবার গোল করছে, সমতায় এসছে, আবার গোল পিছিয়ে পড়ছে, আবার গোল করে সমতায় এসছে, তারপরে আবার 2টো গোল করে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। ইটস এ ট্রেমেন্ডাস গেম। এই যে অ্যাটাকিং ফুটবল খেলা, পাওয়ার ফুটবল খেলা, দ্যাট ইজ এ বিগ। একটা দলকে ভালো করার জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। তবে তাদের ডিফেন্স লাইনটা যদি আরেকটু সতর্ক হয়, তারা যদি প্রতিহত করতে পারে প্রতিপক্ষকে এবং গার্ড দিয়ে খেলে জেতার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় হয়তো কৌশল বদলাবে, প্রতিপক্ষ বুঝেই তার হয়তো কৌশল চেঞ্জ করবে। সেক্ষেত্রে এই মরক্কো কিন্তু বিপজ্জনক, প্রত্যেকের জন্য বিপজ্জনক। রাউন্ড অফ 36 আমরা চাই যে মরক্কো আফ্রিকার প্রতিনিধিত্ব করতে করতে তারা শেষ পর্যন্ত যাক, সেমিফাইনাল খেলেছে, তারা ফাইনালে গেলে অসুবিধা কী? আসুক না, নতুন দল আসুক, বিশ্বকাপ যেহেতু, সেটাও তো হতে পারে। তো একটা দল যদি একবার আফ্রিকা মহাদেশ থেকে একটা বিশ্বকাপ কেউ জিতে যায়, তাহলে দেখবেন যে ওখান থেকে ইন্সপিরেশন অনেক বেশি কাজ করবে। তখন আর ইউরোপ আর লাতিনের মধ্যে শুধুমাত্র বিশ্বকাপ ভাগাভাগি হবে না, তখন দেখবেন আফ্রিকাও একসময় অন্য দেশগুলো চিন্তা করবে, ওরা জিততে পারলে আমরা কেন জিততে পারবো না। এবং ইন্সপিরেশন হিসেবে এশিয়াও কাজ করবে, এশিয়ার ভিতরেও, যে আমরাও পারি, আমরাও চলো লেটস সি আমরা কত দূর যেতে পারি। তো এরকম হয় অনেক সময়। মরক্কোকে সাধুবাদ তারা এত সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য। এই যে ব্রাজিল, মরক্কো, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, তারপর কানাডা, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, এই দলগুলো তো আসলে কোয়ালিফাই হয়েছে সেরা 32-এ। কিন্তু তেমনি যে স্পেন, পর্তুগাল, তারপর হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম অপেক্ষায় আছে। তো এই নকআউট পর্ব এগুলো সম্পর্কে জানতে চাচ্ছি। দেখুন, যারা হচ্ছে যে বড় দলগুলো তো অলওয়েজ কোয়ালিফাই করবে, এবং এই যেগুলো নামগুলো রয়েছে স্পেন, পর্তুগাল, তারা কিন্তু সুপার 32-তে যাবে না তা নয়, কারণ হচ্ছে ওখানে একটা অপশন রয়েছে যে সরাসরি 2টো দল তো গ্রুপের থেকে যাবেই, তার সঙ্গে তৃতীয় বেস্ট 3, ওয়েস্ট 3-এর মধ্যে প্রতিটা গ্রুপের মধ্যে থেকে যাচাই বাছাই করা হবে যে কোন দলগুলো 8টা দল সেরা, 3 নম্বর সেরা হয়েছে। তো সেই দলগুলোর কাতারে থেকে যদি হয় তারা যাবে, কিন্তু তারা ম্যাচ উইন করেই টপ পজিশনে থেকেই আসলে তারা কোয়ালিফাই করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা। কারণ হচ্ছে এই দলগুলো কোয়ালিফাইড এবং বিশ্বে ফুটবলে তারা বিরাট শক্তি, তাদের নেম ফেম সবই রয়েছে, সব ম্যাক্সিমাম কিন্তু বিশ্বকাপ যে, খালি পর্তুগাল বাদে। আপনি যদি চিন্তা করেন, স্পেন 2010 বিশ্বকাপ জিতেছে, ইংল্যান্ড জিতেছে এর আগে, বহু আগে। তো এই সব মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে এই দলগুলোর অবশ্যই কোয়ালিফাই করা উচিত, এবং শুধুমাত্র সেরা 32 নয়, তারা সেরা 16-তে যাবে, সেরা 8-এ যাবে। কারণ যারা ফেভারিট, যারা ভালো ফুটবল খেলে, তাদের খেলাই তো সবাই দেখতে চায়। এখন পেছন থেকে যদি কেউ উঠে আসে, কেপ ভার্দের কথা যদি বলি, কেপ ভার্দে যদি উঠে আসে, তাহলে আমরা
মানে খুবই খুশি হব, কারণ এ হচ্ছে যে বিশ্বের নতুন একটা দলের উত্থান হবে তাদের যে দর্শকেরও আসলে আগ্রহ বাড়বে, বারবার একই দলের এরকম সামনে এগিয়ে যা, যদি নতুন কেউ আসে তখন সেই ক্ষেত্রে তো দর্শকও আগ্রহ নিয়ে সেই জিনিসটা দেখবে। অবভিয়াসলি আপনি যেটা বললেন যে মানুষ চায় যে মানুষ চায় নতুন কেউ আসুক, নতুন কেউ, একই মুখ একই মানুষ দেখতে মানে অভ্যস্ত। যখন মানুষ সবসময় একই মানুষ দেখে, একই দল দেখে, একই দেখে, তখন চাই যে অন্য কেউ সামনে আসুক। তো সেই অন্য দলটা যদি কেপ ভার্দে হয়, খারাপ কি, এটা আমরা দেখতে চাই। আবার যদি ধরেন অন্য সেনেগাল ওরা যদি এরকম ভালো করে, তাহলে আমাদের তো আমরা চাই যে তারা ভালো করুক, এরকম দলগুলো উঠে আসা। কেপ ভার্দের উঠে আসাটা খুব জরুরি। এর মধ্যে যদি ইরান অথবা আপনার মিশর যে কেউ যায়, তাহলে আমরাও খুশি। কেন খুশি? যে ইরান তো আপনার ধরেন একটা সংগ্রামী জাতি হিসেবে এখন এই মুহূর্তে বিশ্বে রয়েছে। তার সঙ্গে যেটা হচ্ছে যে ইরান ভালো ফুটবল খেলেছে, অলরেডি 2টা ম্যাচ খেলেছে, তারা ড্র করেছে। পরের ম্যাচটা এই মিশর এবং ইরানের মধ্যে হবে। এই মিশর এবং ইরানের জয়ী দলটাই আসলে কিন্তু কোয়ালিফাই করবে। যদি জেতে, তারা ড্র করলে 3 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনার গোল অ্যাভারেজ দিয়ে আপনার থ্রু করার জন্যই করবে। ওদের গ্রুপ থেকে একটা দল অলরেডি থ্রু করে ফেলেছে। তো আমরা আশা করব যে ইরান এখানে কোয়ালিফাই করবে, কিংবা মিশর করলেও মানে খারাপ লাগবে না। এই কারণে ওখানে সালার মতো একজন প্লেয়ার রয়েছে, এখানে আরও 2-1জন স্টার প্লেয়ার তৈরি হচ্ছে। তো এই যে উদীয়মান প্লেয়ারদের দেখা, এইসব দল থেকে কিন্তু উদীয়মান তারকা আসবে। তো শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা কিন্তু আমরা কোনো উদীয়মান তারকা এখনও দেখছি না। যারা রয়েছে তারা হয়তো লিগে বেশ নাম করা, কিন্তু ব্রাজিলের এরা লিগে যেমন ভালো করে, কিন্তু জাতীয় দলের ওই রকম যে ভিনিসিয়াসটা খুব বেশি করেনি। এবার আমরা থমাসকে যদি দেখি, সেটা হচ্ছে যে উনি কিন্তু খুব ওনার যোগ হওয়াটা দলের সঙ্গে, এটা একটা এক্সট্রা স্পিড দিয়েছে ব্রাজিলকে ফরওয়ার্ড লাইনে। এখানে যদি রাফিনিয়া যদি ফিরে আসে এর মধ্যে ইনজুরি ওভারকাম করে, তাহলে কিন্তু কম্পিটিশন লেভেলটা তারকা হওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। এই ব্রাজিলকে আমার কাছে মনে হচ্ছে 94-এর ব্রাজিল, যে ব্রাজিল এই যুক্তরাষ্ট্রই চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে। তো সেই জায়গা থেকে যদি এই ব্রাজিল ঠিক ছন্দটা ধরে রাখতে পারে এবং তারা যদি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে থাকে, তাহলে তারা শেষ পর্যন্ত যাবে না কেউ বলতে পারে না, কারণ তাদের কাছে প্রত্যাশা মানুষের কম। বিশেষ করে সবাই যখন দেখছে কোয়ালিফাইং রাউন্ড থেকে শুরু করে এই গত 2 দশকেরও বেশি সময়, 24 বছরের ধরে তারা বিশ্বকাপ জিততে পারছে না, তারা বিশ্বকাপে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে পারছে না, ফাইনাল কোয়ালিফাই করেনি, এইসব কারণে। আর আরেকটা দল হচ্ছে ফ্রান্স। তো আমরা দেখছি ফ্রান্স অসাধারণ ফুটবল খেলছে, এবং ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তার মিডফিল্ড এবং তার অ্যাটাকিং জোনে এমবাপ্পের মতো একজন প্লেয়ার রয়েছে। ওসমান দেমবেলেরা অনেক শক্তিশালী। ইংল্যান্ডের রাশফোর্ডরা রয়েছেন, কিন্তু আসলে তাদের আউটপুটটা ঘানার বিপক্ষে যেরকম হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে তাদের বেস্ট ক্যালিভার অনুযায়ী তাদের ডেলিভারিটা হয়নি। তো এখানে তারা যখন নিজেদের সেরাটা দিতে পারবে, তখন দর্শক মুগ্ধ হবে। আর কেপ ভার্দে যদি উঠে আসে, সত্যিই মানুষ মুগ্ধ হবে। দর্শক, এই ছিল আজকের আমাদের সমকাল বার্তা কক্ষ থেকে ফুটবলের আপডেট।